বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাতুল করিম। আমি আছি আতিফান জুবান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাজশাহী, খুলনা সহ 11 জেলায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও 64 জনের মৃত্যু। সংক্রমণ রোধে কারফিউর প্রস্তাব। করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। 6 হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ। সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক প্রতিরোধে বাড়ছে অনলাইনে নজরদারি। অনলাইনে অবৈধভাবে সুদের কারবার করছে একটি প্রতারক চক্র। অ্যাপসের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলে মধ্য জুলাইয়ে বন্যার সংখ্যা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ৭৯ পয়েন্টে বেড়েছে নদ নদীর পানি। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। 24 ঘন্টায় রাজশাহী ও খুলনা সহ 2 বিভাগের 11 জেলায় করোনায় 33 জন এবং উপসর্গ নিয়ে আরও 31 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় ঝিনাইদহে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 61%। এদিকে সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে করোনা নিয়ে রয়েছে সচেতনতার অভাব। লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করছেন অনেকেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার মোট 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন 5 জন। 24 ঘন্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন আরও 65 রোগী। খুলনা বিভাগের 7 জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও 43 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল সহ জেলার 3 হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 8 জন, উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এখন বাড়াবো না কি করবো বলেন, আমরা বাল বাচ্চা নিয়ে কি খাবো? আমি কষ্ট করতে পারবো, বলেন কষ্ট করতে পারবে না। সরকার যখন যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা যদি মেনে চলি তাহলেই শুধুমাত্র আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। অন্যথায় এইভাবে যদি বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে অনেক কঠিন সময় এসে দাঁড়াবে। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। যশোর ও সাতক্ষীরায় করোনা আক্রান্ত 6 জন ও উপসর্গ নিয়ে 15 জন মারা গেছেন। বাগেরহাটের মোংলায় শনাক্তের হার 24 ঘন্টায় প্রায় 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে 64.51%। মাইকিং করছে ঠিক আছে, কিন্তু আমাকে প্যাডে তো দিতে হবে নাকি? না খাইয়ে মরে যাবো, আমরা তো কাজ করে এনে চাল ডাল কিনে নিয়ে তারপরে খাইতে হবে আমাদের। সংক্রমণ বাড়ায় সাতক্ষীরা ও নাটোরে চলছে তৃতীয় দফার লকডাউন। ময়মনসিংহ নগরীর 11 এলাকায় আজ থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে। এদিকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকার পর আজ থেকে কালিহাতীতেও লকডাউন জারি হয়েছে। সংসার চলে না, কথা বুঝেন। সপ্তাহে 1500-2000 টাকা কিস্তি, এগুলো কই থেকে দিমু? লকডাউন যেহেতু সরকার দিছে, কিন্তু লকডাউনের ওই রকম তদারকি কিংবা কোনো কঠোরতা আমরা দেখতেছি না। ঢাকার পার্শ্ববর্তী 7 জেলায় লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। গত কয়েকদিনের তুলনায় আরও শিথিল হয়েছে প্রশাসনের নজরদারি। নানা অজুহাতে পথে নামছে মানুষ, সেই সাথে আছে মাস্ক পরার অনীহা। দূরত্ব এখানে কিভাবে দূরত্ব রাখবো? এখানে তো দূরত্ব রাখার কোনো সিস্টেম নাই। আমাদেরও সমস্যা, এই জন্য পাবলিকও তো আসতেছেই, এভাবে চলাফেরা করবে। ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, বাগেরহাট সহ কয়েক জেলায় করোনা শনাক্তের হার 50%-এর বেশি হলেও নেই জনসচেতনতা। মাস্ক ছাড়া চলাচলের পাশাপাশি সামাজিক দূরত্ব মানছেন না বেশিরভাগ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, আজকে গত 24 ঘন্টায় সাতক্ষীরায় সংক্রমণ এবং মৃতের হার কেমন দেখছেন এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি কতটুকু মানছেন সেখানে? গত 24 ঘন্টায় স্বাস্থ্য বিভাগ প্রকাশিত আজকে সকালের যে রিপোর্ট সেটি হলো যে 158 জনের মধ্যে 48 জন করোনা শনাক্ত হয়েছেন। শতকরা হারে যেটি 30%। এর আগের দিন ছিল 37%। সুতরাং লকডাউনের মধ্যে ধীরে ধীরে কিন্তু আসলে করোনা সংক্রমণ কমছে। আপনি মৃত্যুর হারে যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো যে বিগত একদিনে অর্থাৎ 24 ঘন্টায় একজন করোনা পজিটিভ হয়ে মারা গেছেন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো 7 জন। এ নিয়ে করোনা পজিটিভ হয়ে সাতক্ষীরায় মারা গেলেন 66 জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন 306 জন। আর দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি করলেন যে সাধারণ জনগণ কতটুকু লকডাউন মানছে, আসলে এইটি বিষয় হচ্ছে যে জনগণের মধ্যে সচেতনতা কম। আর তারপরেও যারা কিছুটা সচেতন রয়েছেন তারা আসলে এই লকডাউন মানতে চান না। এক্ষেত্রে আমরা বারবারই প্রশাসনিক কর্মকর্তাদের কাছে সচেতন মহলের আবেদন দেখেছি যে যাতে প্রশাসনিক তৎপরতাটা একটু কঠিন হয়। আপনি জানেন যে এই লকডাউনের আজকে কিন্তু
21তম দিন চলছে, অর্থাৎ 21 দিন সাতক্ষীরা পুরো লকডাউন। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য যে বিষয়গুলো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, কিন্তু জনসাধারণের চাপ কিন্তু কমেনি। প্রশাসনিক আপনার কাছে শিথিলতার আরেকটি কারণে বিষয় জানতে চাই যে সেখানকার হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? আইসিইউ বেড এই মুহূর্তে কতটি খালি আছে এবং অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত আছে কিনা হাসপাতালগুলোতে? আপনি আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এর উত্তর হলো যে সাতক্ষীরার যে মেডিকেল কলেজ হাসপাতাল, সামেক হাসপাতাল, সেটি বর্তমানে একেবারেই করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে বেড রয়েছে 200টি। তবে আজকের সকালে আমি কর্তব্যরত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে সেখানে কিন্তু 290 জনেরও অধিক রোগী এখন ভর্তি আছেন। সুতরাং এই যে 200 বেডের হাসপাতাল এবং সেখানে সংকটও অনেক রয়েছে, এবং সংকট বলতে চিকিৎসক সংকট রয়েছে। আপনি জানেন যে শুধু বেড বাড়ালেই হবে না, যদিও 500 শয্যা করার মতো আবাসন সুবিধা কিন্তু সামেক হাসপাতালে রয়েছে, কিন্তু চিকিৎসক সংকট, ওয়ার্ড বয়, ক্লিনার সহ ব্যাপক সংকট রয়েছে। এসব সংকটের বিষয়ে আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে দীর্ঘদিন হলো তারা বলে যাচ্ছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই দপ্তরের কাছে বলে যাচ্ছেন যে এই চিকিৎসক সংকট, নার্স সংকট এবং ওয়ার্ড বয় সংকট। তো সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে আপনি জানেন যে 39 জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসক এবং ওয়ার্ড বয় এগুলো নিয়োগ করার প্রক্রিয়াটা একটু জটিল বলে হয় বিলম্ব হচ্ছে। সিভিল সার্জন এ বিষয়ে আমি কথা বলেছিলাম তার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অবিলম্বে নিয়োগের মাধ্যমে আসলে এটি করা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। আর অক্সিজেন সংকটে যেটি আপনি কথা বলছিলেন, আসলে সেখানে অক্সিজেন সিলিন্ডারের সংকট রয়েছে। সেখানে যে বিশেষ করে আপনার সাতক্ষীরা সামেক হাসপাতালে সেখানে সেন্ট্রাল অক্সিজেন রয়েছে। সুতরাং এই যে হাই ফ্লো নাজেল ক্যানোলা যেটা আমরা বলছি, এটি আসলে সংকট কিছুটা রয়েছে। সাতক্ষীরা থেকে করোনা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন বা শাটডাউন নয়, কারফিউয়ের সুপারিশ করছেন কোনো কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা করছেন তারা। সাধারণের ঘরে থাকা নিশ্চিতে প্রয়োজনে বাসাবাড়িতে খাবার পৌঁছে দেওয়ারও পরামর্শ তাদের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দিশেহারা পুরো দেশ। প্রতিদিনই করোনা শনাক্তে রেকর্ড গড়ছে নতুন নতুন জেলা। রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের 60টি বিভাগেই 40টি জেলা উচ্চ ঝুঁকিতে। শুধু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে লকডাউন বা শাটডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন জনস্বাস্থ্যবিদরা। সংক্রমণ নিয়ন্ত্রণে কারফিউয়ের মতো কঠোর ব্যবস্থার পরামর্শ তাদের। 64 জেলার 50টা জেলা এখন রেড জোন। তাহলে এই 50টায় আমি লকডাউন করতে গেলে পাশের জেলা ফাঁকা থাকলে সেখানে ছড়া পড়বে। সারা দেশেই আগামী 14 দিন কমপ্লিট কারফিউ যদি দেওয়া হয়, লকডাউন শব্দ ব্যবহার করবো না। লকডাউন এখন কিন্তু সবার কাছে মনে হচ্ছে এটা অন্য কিছু। কারফিউ দিয়ে ঘরে রাখলে আগামী 14 দিনের মধ্যে সংক্রমণ রোধ করা সম্ভব, যেটা দিল্লিতে করেছে, ভারতের সব জায়গায় করে আজকে তারা একটা ভালো পজিশনে। শটডাউন বা লকডাউন এইটা তো একটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান তো এটা দিবে না। যতই লকডাউন দেয় মানুষ তো মানছে না, মানার চেষ্টাও হচ্ছে না। এরপরেও যদি কন্ট্রোল করা না যায় তাহলে অন্তত কিছুদিনের জন্য খুব কঠোরভাবে হয়তো কারফিউ দেওয়া লাগতেও পারে। রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে পাশের 4 জেলা সহ 7 জেলায় লকডাউন ঘোষণা হলেও থামছে না মানুষের চলাচল। এ অবস্থায় ঘরে থাকা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। গরিব রোগীদের খাওয়ার ব্যবস্থাটা যে সমস্ত রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন আছে, রোটারি, লাঞ্চ, তারা মাঠে নেমে যায়। প্রত্যেকের যে সমস্ত লোককে ঘর থেকে বেরোতে দেবো না, তাদের খাবারের ব্যবস্থা করি। বাস্তবায়ন সরকারের পক্ষ থেকে করতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং এরা সবাই মিলে করতে পারে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সংক্রমণ ও মৃত্যু বেশি ছিল ঢাকা ও চট্টগ্রামে। এখন সংক্রমণ ও মৃত্যু দুই বেশি দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 জেলায় লকডাউন ঘোষণা দিলেও পুরোপুরি বিচ্ছিন্ন করা যায়নি রাজধানী ঢাকাকে। ঢাকায় প্রবেশ পথগুলোর সার্বিক অবস্থা জানাতে এবার আমাদের সাথে রাজধানীর গাবতলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। আর রায়হান, যেমনটি আমরা প্রতিবেদনে বলছিলাম যে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে পাশে 4 জেলা সহ 7 জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু আদৌ এর কোনো সুফল আপনি বাস্তবিকভাবে দেখতে পাচ্ছেন কি?
দেখুন 22 তারিখ থেকে শুরু হওয়া যে লকডাউন তাতে কিন্তু যানবাহন ছাড়া মানে গণপরিবহন ছাড়া আমি এখন গাবতলীতে রয়েছি, এই গাবতলী ব্রিজে কিন্তু গণপরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এখান থেকে কেউ বেরো হতে পারছে না। শুধুমাত্র গণপরিবহন এছাড়া কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু পায়ে হেঁটে বিভিন্নভাবে তারা নানা উপায়ে, আমরা যেমনটি ঈদের আগে দেখেছিলাম যে তারা কিন্তু ঈদের আগে এখান থেকে তারা বের হয়েছেন এবং আজকেও ঠিক একই রকমভাবে লকডাউন শুরুর পর থেকে তারা কিন্তু একই রকমভাবে বের হয়েছেন। এখানকারও কিন্তু আসলে একই অবস্থা, সাধারণ মানুষ যারা আছেন বিভিন্নভাবে তারা, যানবাহন চলছে না কিন্তু মানুষের যে চাপ, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে মানুষের যে চাপ সেটি কিন্তু সেই অর্থে একেবারেই কমেন এবং বরং ঈদের আগে আমরা ঠিক যেমনটি দেখেছিলাম যে প্রাইভেট গাড়ি করে, রিক্সায় করে, অটো রিক্সায় করে, সিএনজিতে করে, যে যেমনভাবে বাইকে করে পারছেন তারা কিন্তু যাচ্ছেন এবং যারা যাচ্ছেন তারা কিন্তু বলছেন তারা তাদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন যে সকল কাজ রয়েছে, অনেকে দেখা গেছে এর বাইরে থেকে সাভার থেকে এসে ঢাকায় কাজ করেন, তারা কিন্তু যাচ্ছে। আপনি সে দেখতে পাচ্ছেন যে মানুষের কাঁধে কিন্তু বড় বড় ব্যাগ নিয়ে তারা কিন্তু এখান থেকে বেরোচ্ছে এবং প্রবেশের ক্ষেত্রে আমরা দেখেছি শুধুমাত্র গণপরিবহন যেটিকে আমরা বলি সেটি ছাড়া মোটামুটি সব কিছুই চলছে, গণপরিবহনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাছাড়া কিন্তু লকডাউনের জন্য যে কঠোরভাবে বলা হয়েছিল কঠোর লকডাউন, সেক্ষেত্রে তাদেরকে বাড়িতে রাখার জন্য যে সকল কঠোর পদক্ষেপ তা কিন্তু এই জায়গাতে গাবতলীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বরং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে চাপ সেটি কিন্তু আসলে অনেকটাই বেড়েছে এবং এই সাধারণ মানুষের চাপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা শুধুমাত্র গণপরিবহনকে নিয়ন্ত্রণ করা ছাড়া সাধারণ মানুষকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, যার ফলে লকডাউন যেই অর্থে দেওয়া হয়েছিল, যে কারণে দেওয়া হয়েছিল সেটি কি সম্পূর্ণভাবে কাজে আসবে কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং সাধারণ মানুষ যারা বেরোচ্ছেন তারা নানা রকমের উছিলা দিলেও বা তারা নানা রকমের কারণ বললেও সাধারণ মানুষের ঘরে রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আরও কঠোর হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকায় লকডাউনের প্রভাবের বিষয়ে গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রাজধানীর করোনা ডেডিকেটেড 15 হাসপাতালের 6টিতেই ফাঁকা নেই আইসিইউ শয্যা। প্রতিটি হাসপাতালেই বেড়েছে সাধারণ শয্যার চাহিদাও। সংক্রমণের এমন ধারা অব্যাহত থাকলে হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়ার শঙ্কা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা পজিটিভ হয়ে গেল 12 জুন হাসপাতালে ভর্তি হন 55 বছর বয়সী জেসমিন বেগম। করোনায় ফুসফুসের 75% আক্রান্ত হয়। 15 দিন ধরে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। আপনার লাঞ্চে 70% এফেক্ট হয়েছে, পরিস্থিতি খুবই খারাপ। আর আইসিইউ থেকে যা দেখতেছি এখানে অনেকগুলো লোকেই যারাই আইসিইউতে ঢুকছে আর সে কামব্যাক করতে পারে না। একই অবস্থা পান্নু মিয়ার। ঢাকা মেডিকেলে আইসিইউতে ঠাঁই না মেলায় তাকে নিয়ে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। সংক্রমণ বাড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা রোগীর চাপ। কুর্মিটোলা, মুগদা, সোহরাওয়ার্দী, ঢাকা মেডিকেল সহ 6 সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা ফাঁকা নেই। যাদের টিকা নেওয়া থাকবে তাকে যে কোনো ভ্যারিয়েন্টই হোক না কেন, করোনা ভাইরাসের যে রূপই হোক না কেন, তাকে হয়তো হাসপাতালে যেতে হবে না এবং মৃত্যুর ঝুঁকিটা কিন্তু অনেকখানি কমে যাবে। কাজেই আমাদের সবাইকে টিকা নেওয়া দরকার। যদি টিকা আমরা পাই সবার জন্য সেটাই করতে হবে। এভাবেই আমরা আমাদের সংক্রমণ পরিস্থিতি উন্নতি করতে পারি এবং সংক্রমণ থেকে বাঁচতে পারি। এই মুহূর্তে এই 14 দিনের শাটডাউন কার্যকর করা উচিত। 14 দিনের শাটডাউনে জনসাধারণ যারা স্বাস্থ্যবিধি না মানে তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। তা না হলে যদি সংক্রমণ এভাবে বেড়েই যায় তাহলে এই ডেল্টা ভেরিয়েন্ট, ভারতীয় ভেরিয়েন্ট, এই ভারতের মতোই পরিস্থিতির দিকে নিয়ে যাবে আমাদের বাংলাদেশে। 18 জুনের তথ্য অনুযায়ী রাজধানীর কোভিড ডেডিকেটেড 15 হাসপাতালে 3455টি সাধারণ শয্যার মধ্যে ফাঁকা ছিল 2457টি। 384টি আইসিইউ শয্যার মধ্যে ফাঁকা ছিল 198টি। বৃহস্পতিবার পর্যন্ত এসব হাসপাতালে ফাঁকা সাধারণ শয্যার সংখ্যা 2208টি এবং আইসিইউ ফাঁকা 180টি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। রাজধানীর মাতুয়াইলে 20 কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরি সরঞ্জাম উদ্ধার, 4 জন গ্রেপ্তার। রাজধানী বাজারে আদার দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা। শাটডাউন প্রস্তুতির অজুহাতে বাড়তি সবজির দাম।
সরকারি চাকরিতে প্রবেশের আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে ডিআইইউতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। মাদকের অপকারিতা ও সমাজে এর প্রকোপ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, মাদক এখন হোম ডেলিভারির মাধ্যমে বেচাকেনা চলছে। নির্মূলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে নজরদারির আওতায় নেয়ার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, অপসাংস্কৃতিক চর্চা, আইন প্রয়োগের পাশাপাশি পরিবারের আন্তরিক নজরদারি বাড়াতে হবে। জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো হয়েছে। ভারত ও মিয়ানমার সীমান্তে মাদক নিয়ন্ত্রণে সেন্সর বসানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। আমরা শুধু তাই নয়, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে আইনটি, সেটা আমরা আবার ঢেলে সাজিয়েছি। ডিমান্ড হ্রাসের জন্য আমরা সবসময় সমাজকে এগিয়ে আসতে বলি, রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে বলি। ২০ কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির সরঞ্জাম সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার রাতে রাজধানীর মাতুয়াইলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে স্ট্যাম্প বিক্রির ৩ কোটি ৬০ লাখ টাকাও উদ্ধার করা হয়। সকালে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ২ বছর ধরে জাল স্ট্যাম্প তৈরি করে আসছিল। তৈরির পর দেশের বিভিন্ন জায়গায় এসব সরবরাহ ও বিক্রি করত তারা। জাল স্ট্যাম্পগুলো এতটাই সূক্ষ্মভাবে তৈরি করা হতো যে ব্যবহারকারীরা তা ধরতে পারতেন না। সরকারি বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ কাজে এই স্ট্যাম্পগুলো ব্যবহার করা হচ্ছিল। এতে সরকারও রাজস্ব হারাচ্ছিল। সরঞ্জাম সহ প্রচুর পরিমাণের যে কাগজ পাওয়া যায়, যার থেকে প্রায় ১০০ কোটি টাকার জাল স্ট্যাম্প বানানো সম্ভব। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আশুলিয়ার গাজীর চর থেকে অপহৃত যুবক খোকনকে ধামরাইয়ের ইসলামপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের মূল হোতা পাপ্পু সহ ৪ জনকে। দুপুরে র্যাব ৪-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২০ জুন অপহৃত ওই যুবক আশুলিয়ায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। পরে ২৩ জুন রাত ৮টার দিকে বোনের বাসা থেকে বের হলে অপহরণকারীরা তাকে অপহরণ করে ধামরাইয়ে নিয়ে যায়। এ সময় মারধর করে বোনের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় অপহৃত যুবকের স্বজনেরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে র্যাব তদন্ত শুরু করে। গতরাতে গোপন খবরের ভিত্তিতে ধামরাইয়ের ইসলামপুরে অভিযান চালিয়ে অপহৃত যুবক খোকনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের ৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা অপহরণ ছাড়াও চুরি, ছিনতাই ও ডাকাতির কাজে জড়িত বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। নেত্রকোনার দুর্গাপুরে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। গতরাত 10:45টার দিকে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের বড়ই উন্দো বাজারে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে বড়ই উন্দো বাজারে এক ওষুধের দোকানে চেয়ারে বসা নিয়ে আনোয়ারের সঙ্গে একই গ্রামের সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জেরে সোহেল তার লোকজন নিয়ে অস্ত্রসহ আনোয়ারের ওপর হামলা চালায়। খবর পেয়ে আনোয়ারের স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ৩ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। বাকি 2 জনের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের সাথে গোলাগুলিতে ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। নিহত শামীম শিশু সুমাইয়ার ধর্ষণ ও হত্যা মামলার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোদাগাড়ির ললিতনগর এলাকায় টহলের সময় পুলিশের উপর গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজন মারা যায়। তার কাছ থেকে পাওয়া মোবাইল সূত্রে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ বলছে, ধর্ষণ ও হত্যার শিকার সুমাইয়ার বাড়ি থেকে চুরি হয় এ মোবাইলটি। নিহত শামীম শিশু সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত বলে দাবি পুলিশের। গত 19 জুন ধর্ষণের পর হত্যা করা হয় স্কুল ছাত্রী সুমাইয়াকে। সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে সুদের কারবার করছে সক্রিয় একটি চক্র। বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই চলছে তাদের নগদ অর্থ ঋণ দেওয়ার মাধ্যমে এমন অবৈধ সব কারবার। ভুক্তভোগীরা বলছেন, এসব অ্যাপসের মাধ্যমে তারা হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। মিরপুরের পোশাক শ্রমিক রাকিব রায়হান বেতন পেতে দেরি হওয়ায় র্যাপিড ক্যাশ নামে একটি অ্যাপস থেকে সপ্তাহখানেকের জন্য 2000 টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ নিয়ে রাকিব পেয়েছেন মাত্র 1685 টাকা। ঋণ পরিশোধ করতে 2 দিন দেরি করায় আরও 250 টাকা বেশি দিতে হয়েছে তাকে।
যে তারা টাকাটা বিশ্বাস করে আমাকে দিয়েছে এটা ঠিক আছে, কিন্তু তার মানে তো এটা না যে এখন আমি একটু সমস্যায় পড়ছি তাই বলে যে আমাকে একদম পুরো মানে ফায়দা লুটে নেবে। এইভাবেই অনলাইনে বেশ কয়েকটি অ্যাপসে পাতা হচ্ছে সুদের ফাঁদ, হাতিয়ে নিচ্ছে টাকা। র্যাপিড ক্যাশ, টাকাওয়ালা, ক্যাশম্যান সহ বেশ কয়েকটি অ্যাপসের মাধ্যমে অনলাইনে চলছে সুদের কারবার। কিছু অ্যাপসে যোগাযোগ ঠিকানা থাকলেও বাস্তবে তা ভুয়া। গ্রাহকের আইডি খুলতে স্থায়ী অস্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র সহ জিম্মাদারের নাম ও নম্বর দিতে হয়। অনলাইনে এইসব সুদের কারবারিদের প্রথম টার্গেট বেকার যুবক। সার্ভিস চার্জ বাবদ 400 টাকা কাটার পরে আবার ওখান থেকে ওই টাকা থেকে ওই 1600 টাকা থেকে আবার সুদ বাবদ কিছু টাকা কেটে নেওয়া হয়। এদের প্রতি হাজার সার্ভিস চার্জ 152 টাকা, আর ঋণের টাকার উপর প্রথম 7 দিনের সুদ ধরা হয় 10 টাকা। কিন্তু টাকা পরিশোধ করতে দেরি হলে প্রতিদিন 120 টাকা করে চক্রবৃদ্ধি হারে সুদ নেন তারা। তবে এই প্ল্যাটফর্মে এক অ্যাপসে এক ধরনের সুদ ধরা হয়। 8 দিন পর আমার পরিশোধ করতে হয়েছে 2105 টাকা। এইরকম সুদ দেখার পরে আমি আর ওইখান থেকে লোন নেই নাই। বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের অনুমতি ছাড়াই ঋণ দেয়া নেওয়ার কাজ করছে এইসব অ্যাপসের প্রতারকেরা। এই যে বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট ডিপার্টমেন্ট থেকে এদের তো কোনো অনুমতি নাই, যারা এই যে অ্যাড দিয়ে যারা লোন দিচ্ছে সেই ক্ষেত্রে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার কোনো বিধান আমাদের কাছে নাই। যখন পায় তখন নেয়ার সময় খুব ভালো লাগে, কিন্তু পরবর্তীতে যে বিপদে তারা পড়ে তখন হচ্ছে তারা হাউমা শুরু করে, কান্নাকাটা শুরু করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে নেওয়া বা দেওয়া পুরো যে প্রক্রিয়াটা হচ্ছে এটা তো পুরোটাই অবৈধ। তবে এমন অ্যাপসগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যপ্রাণী বিক্রিতে জড়িয়ে পড়ছে তরুণরা। একটি ফেসবুক পেজে বিজ্ঞাপনে চিতা বিড়ালকে বাঘ শাবক হিসেবে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। দাম চাওয়া হয় 2 লাখ টাকা। বিষয়টি নজরে আসার পরে অভিযানে নামে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বৃহস্পতিবার কুমিল্লা জেলার কোটবাড়ি রাস্তার মোড় থেকে 2 জনকে আটক ও 2টি চিতা বিড়াল উদ্ধার করে তারা। কুমিল্লা ক্যাটস কলোনি নামক একটি ফেসবুক পেজে গত 23 মে বাঘ শাবক বিক্রি করার কথা বলে বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে 2টি শাবকের দাম চাওয়া হয় 2 লাখ টাকা। বিজ্ঞাপনটি নজরে আসে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের। নিজেরাই ক্রেতা সেজে যোগাযোগ করে বিক্রেতাদের সাথে দরদাম করে বাঘ শাবক দুটির দাম নির্ধারণ করা হয় 70,000 টাকা। বৃহস্পতিবার কুমিল্লা জেলার কোটবাড়ি রাস্তার মোড়ে হাতে নাতে আটক করা হয় রাকিব ও ইশতিয়াক নামে 2 কলেজ ছাত্রকে। তাদের 50,000 টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তবে আটক 2 জনের কাছে বাঘের পরিবর্তে পাওয়া যায় চিতা বিড়াল। করোনাকালীন সময় এখন মানুষ তাদের যে পাচারের যে ব্যবসা এটা তারা প্ল্যাটফর্ম চেঞ্জ করছে, অনলাইনের মাধ্যমে তারা বিজনেস করার চেষ্টা করছে। তো আমাদের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাজটা আসলে আমরা আমাদের প্যাটার্নটা চেঞ্জ করছি যে অপরাধীদেরকে কিভাবে ধরা যায়। উদ্ধার চিতা বিড়াল 2টি শিগগিরই প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মূলত চিতা বিড়ালের বাচ্চাটা বাঘের মতো দেখতে হয়, অনেকেই সাধারণ মানুষ মনে করে থাকেন এটি বাঘ। তো মূলত এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, কারণ ঢাকা বা এর কুমিল্লা চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে বাঘ থাকার সম্ভাবনা খুবই কম। কুমিল্লার লালমাই পাহাড় ও ভারত সীমান্তবর্তী বনাঞ্চল এখনও বন্যপ্রাণীদের প্রাকৃতিক অভয়ারণ্য। বন্যপ্রাণী পাচার রোধে এসব এলাকায় নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের ৭৯ পয়েন্টের নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে নীলফামারীর ডালিয়ায় তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। তিস্তা ব্যারাজে ৪৪ স্লুইস গেট খুলে রাখা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে জুনে বন্যার আশঙ্কা নেই। তবে ভারী বর্ষার মধ্যে জুলাইয়ে এই মৌসুমের প্রথম বন্যা দেখা দিতে পারে উত্তর ও পূর্বাঞ্চলে। সারা দেশে ভারী বৃষ্টিতে সমতলে নদীর পানি বাড়ছে। নীলফামারী ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকায় থাকা নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে ভারতের গজলডোবায় দোমোহনী তিস্তা পয়েন্টে হলুদ সংকেত জারি করেছে সেখানকার প্রশাসন। তাই তিস্তা ব্যারেজের ৪৪ স্লুইস গেট খুলে রাখা হয়েছে। ১-২ দিনের মধ্যে তিস্তা নদীর পানিও স্বাভাবিক অবস্থায় চলে আসবে এবং কমতে শুরু করবে। তবে তিস্তা আসলে ফ্লাশি রিভার হওয়াতে আসলে এই নদী সম্পর্কে খুব বেশি অগ্রিম তথ্য দেওয়া
সম্ভব নয়। সাধারণত জুন ও জুলাই মাসে ব্রহ্মপুত্র অববাহিকায় নদ নদীর পানি বাড়ে, কিন্তু এবার এই সময় উজানের গঙ্গা ও পদ্মায় আশঙ্কাজনকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। তাই দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে কুরবানি ঈদের আগে বন্যার আশঙ্কা করছে তারা। জুন মাসে বন্যার কোনো আশঙ্কা নাই এবং স্বাভাবিক নিয়মে বৃষ্টিপাতের পরিমাণ অব্যাহত থাকলে আগামী জুলাই মাসের মাঝামাঝির দিকে আমাদের দেশে উত্তরাঞ্চলে মৌসুমী বন্যার যে প্রথম স্পেলটা ব্রহ্মপুত্র যমুনার মাধ্যমে আমরা আশা করতে পারি। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে দেশের নদ নদীর বেশিরভাগ পয়েন্টের পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার প্রায় 2 থেকে 4 মিটার নিচে আছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের প্রায় 70% নির্মাণ কাজ শেষ, চলছে দ্বিতীয় টিউবের খনন, আগামী বছরই চালুর আশা। ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16 শুরু কাল। আকর্ষণের কেন্দ্রে পর্তুগাল, বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানির 2 দল। রাজধানী বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও কেজিতে অন্তত 10 টাকা বেড়েছে বেশিরভাগ সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়েছে আমদানি করা আদার দাম। বেড়েছে রসুনের দামও। ক্রেতাদের অভিযোগ, সরকারি শাটডাউনের প্রস্তুতির সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টানা 2 সপ্তাহের জন্য সম্পূর্ণ শাটডাউন দেওয়ার ঘোষণা আসছে শিগগিরই। তবে তার আগেই রাজধানী কাঁচাবাজারে প্রভাব পড়তে শুরু করেছে, যদিও কাঁচাবাজারের স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহে প্রতি কেজি বেগুন 25 টাকায় কেনা গেলেও এখন তা 40 টাকা। দাম বেড়ে পটল, ঢেঁড়স, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। শাটডাউনের জন্য আপনাদের যেটিকে সবসময় তো আমাদের দৈনন্দিন যা লাগে কিনতেই হবে, তাই না? আমরা তো আর বেশি কিনছি না, যেটা প্রয়োজন সেটা আমরা কিনে নিচ্ছি। বাড়ার কারণ হিসেবে হয়তো ঝড় বৃষ্টি ছিল দীর্ঘদিন যাবৎ, এই জন্য জমিতে মানুষ নামতে পারে না, বেশি একটা তুলতে পারে না, এই জন্যই দামটা বাড়া। কোরবানির ঈদ আসতে এখনও বেশ বাকি থাকলেও বেড়েছে আদা, রসুনের মতো মশলার দাম। সবচেয়ে বেশি বেড়েছে চীনা আদার দাম। বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, যা 7 দিন আগেও ছিল 150 থেকে 160 টাকা। বিক্রেতারা বলছেন আমদানি খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ কমে গিয়েছে, তাই দাম বেড়েছে। ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা আদার দামও বাড়তি। অবশ্যই কষ্টকর, কারণ আদার দাম অনেক বাড়তি, তো 800 টাকা পাল্লা। ক্যারিং খরচ বেশি, এই জন্য আর কি হয়তো তারা ওই হিসাব করে আর কি বেচে, মাল যেরকম কেনা পরে এই হিসাব করে বেচে, ব্যক্তিগতভাবে তার কোনোটা বানানো হয় না। এদিকে স্বস্তি মিলছে পেঁয়াজ ও আলুর দামে। প্রতি কেজি দেশি ও আমদানি করা পেঁয়াজ কেনা যাচ্ছে 40 থেকে 45 টাকার মধ্যে, আর আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ছে রোগীদের জন্য অক্সিজেনের চাহিদা। এই পরিস্থিতিতে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ বাড়িয়েছে আবুল খায়ের গ্রুপ। হাসপাতালে প্রতিদিন 7 টনের জায়গায় দেয়া হচ্ছে 27 টন তরল অক্সিজেন। দৈনিক রিফিল হচ্ছে 500 সিলিন্ডার। দেশে অক্সিজেনের সংকট হবে না বলে আশ্বস্ত করছে প্রতিষ্ঠানটি। গত বছর করোনা রোগীদের জন্য নিজেদের কারখানার প্ল্যান্টে উৎপাদিত অক্সিজেন হাসপাতাল ও সাধারণ মানুষকে বিনামূল্যে সরবরাহ শুরু করে আবুল খায়ের গ্রুপ। এ পর্যন্ত বিনামূল্যে রিফিল করে দেওয়া হয়েছে 18,000-এরও বেশি সিলিন্ডার। সম্প্রতি দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বাড়তি অক্সিজেনের চাহিদা মেটানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগে প্রতিদিন 7 টন তরল অক্সিজেন দেওয়ার সক্ষমতা থাকলেও তা বাড়িয়ে করা হয়েছে 27 টন। দৈনিক 200 সিলিন্ডারের পরিবর্তে রিফিল করা হচ্ছে 500টি। আমাদের এই প্ল্যান্টের ক্যাপাসিটি 260 টন পার ডে, এবং আমাদের এটা আমরা বাড়াচ্ছি। আমরা যেখানে ছিল তার থেকে প্রায় 2 to 3 টাইমস আমরা ইনক্রিজ করেছি, এবং আমাদের প্রয়োজন হলে পর আমরা আরও বাড়াতে চেষ্টা করব। প্রয়োজনে নিজেদের কারখানায় অক্সিজেনের সরবরাহ বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বর্তমানে 500 সিলিন্ডার প্রতিদিন দিতে পারি। আমাদের এই সিস্টেমটা যখন হবে তখন আমরা এখানে 1,500 থেকে 2,000 সিলিন্ডার আমরা প্রতিদিন সরবরাহ করতে পারবো। কোম্পানি অলরেডি সেই ব্যবস্থা করে ফেলছে, এবং আগামী মাস থেকে আমাদের সমস্ত মেশিনারি আসা শুরু করবে। দেশে 1 মাসে যা প্রয়োজন সেটা মানে 180 থেকে 190 এরকম। কাজে আমাদের এখন বর্তমানে যে মজুদটা আছে
সেইটা দিয়েও আমরা 1 মাস ইজিলি সাপ্লাই দিতে পারবো। কাজেই আমরা শুধু দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কোনো অবস্থাতেই কেউ যেন কোনো ভীত সন্ত্রস্ত না হয়। আমরা এখান থেকে নিরবচ্ছিন্নভাবে মেডিকেল অক্সিজেন সাপ্লাই দিতেই থাকবো। এ পর্যন্ত 20টি হাসপাতালে নিজস্ব খরচে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও তৈরি করে দিয়েছে আবুল খায়ের গ্রুপ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার বাধা পাশ কাটিয়ে 2022 সালের ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্যে এগিয়ে চলেছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্প। এখন চলছে এই টানেলের দ্বিতীয় টিউবের খনন। এরই মধ্যে প্রকল্পের 69% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এতে টিউব থাকছে 2টি। এর মধ্যে শেষ হয়েছে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারামুখী টিউবের নির্মাণ কাজ। এখন চলছে আনোয়ারা থেকে পতেঙ্গামুখী টিউবের খনন। 3.31 কিলোমিটারের এই টানেলে টিউব দুটির দৈর্ঘ্য 2450 মিটার। এরই মধ্যে খনন হয়েছে 1610 মিটার। 94 মিটার লম্বা ও 2000 টন ওজনের টানেল বোরিং মেশিন দিয়ে চলছে খনন। তবে করোনার কারণে প্রত্যাশিতভাবে কাজ এগিয়ে নেওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সমস্ত কাজ আর যদি কোনো সমস্যা সৃষ্টি না হয় তাহলে আমরা আশা করছি আমাদের যে শিডিউল 2022 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা, সেটা হয়তো আমরা আশা করতে পারি সেটা শেষ করা যাবে। এদিকে টানেল ঘিরে বিনিয়োগ নিশ্চিতে এখনই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য বেশ কিছু পদক্ষেপ সরকার ইতিমধ্যে নিয়েছেন এবং এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হচ্ছে। আমরা মনে করি এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলোকে অতি সত্বর বাস্তবায়ন করতে হবে। 2016 সালের 14 অক্টোবর টানেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। 10,374 কোটি টাকার এই প্রকল্পে 5,913 কোটি 19 লাখ টাকা ঋণ হিসেবে দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন ধারণাকে সামনে রেখে চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর ওপারে সম্প্রসারিত করছে এই বঙ্গবন্ধু টানেল। এর ফলে চট্টগ্রাম বন্দরকেও কর্ণফুলী নদীর ওপারে সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এর বাইরে কক্সবাজারের মহেশখালী পর্যন্ত শিল্প কারখানা স্থাপনের এক অনন্য সুযোগও তৈরি হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা। তবে ডিএসসিসি বলছে এই মুহূর্তে সরানো সম্ভব নয়, তবে জায়গা পেলে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। শহরকে ময়লা আবর্জনা মুক্ত করতে প্রত্যেক ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের পাশেও নির্মিত হচ্ছে একটি এসটিএস। তবে বিরোধিতা করছে চারুকলার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও কয়েকবার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বর্জ্য স্থানান্তর কেন্দ্র অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবি তাদের। আমরা চাই না ডাম্পিং স্টেশন অন্য আমাদের এখানেই হোক। আমরা চাই না যে ডাম্পিং স্টেশন বন্ধ। ডাম্পিং স্টেশন নগরায়নের জন্য অবশ্যই জরুরি। দুর্গন্ধ থাকবে, এই শিল্পটাই তো আমাদের দেশটাকে বাঁচায় রাখছে বা আমাদের সংস্কৃতিকে বাঁচায় রাখছে। তো যখন দুর্গন্ধটা আসবে তখন এই শিল্পীদের শিল্পটা থাকবে না। ময়লার ডাম্পিং স্টেশন হলে আমরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হব, অস্বাস্থ্যকর ক্ষতির সম্মুখীন হব। জায়গাটিতে বঙ্গবন্ধু উন্মুক্ত আর্ট গ্যালারি করার প্রস্তাব দিয়েছে শিক্ষার্থীরা। তবে ডিএসসিসি বলছে এই মুহূর্তে এসটিএস সরানো সম্ভব নয়। আমি অবশ্যই বুঝতে পারছি যে এখানে ছাত্র হলের পাশে হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে যদি আমরা ভবিষ্যতে যদি কোনো সুইটেবল জায়গা যদি আমরা পাই এবং এটা যদি আরও সুন্দরভাবে একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করা যায়, এটা করা সম্ভব। এবং এই আপনাদের যে প্রস্তাবনা আছে এই প্রস্তাবনাটা আমি নিলাম এবং এটা আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে আলোচনা করব। আর্ট গ্যালারি নির্মাণ হলে সেখানে ছবি এঁকে দেবেন বলে জানিয়েছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 যুগ পর সিলেটের জল্লারপাড় এলাকার জল্লা বা জলাশয় দখলমুক্ত সংস্কারের কাজ শুরু করেছে প্রশাসন। একসময় এলাকাটিতে বিস্তৃত জলাশয় থাকলেও দখল, দূষণ ও সংস্কারের অভাবে এটি ভাগাড়ে পরিণত হয়। তবে জলাশয়টিকে আগে রূপে ফিরিয়ে এনে নগরীর মানুষের জন্য বিনোদনের মাধ্যম হিসেবে তৈরি করার লক্ষ্য সিটি কর্পোরেশনের। একসময় দীঘির নগরী ছিল সিলেট, তবে নগরীর প্রাণকেন্দ্র জল্লারপাড় এলাকাটি যে জল্লা বা জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে সেটি অনেকটাই বিলুপ্তির পথে ছিল। 5 একর জায়গা জুড়ে বিস্তৃত জলাশয়টির কোথাও মাটি ফেলে
কোথাও কলা গাছ লাগিয়ে বা আবর্জনা ফেলে দখল করার চেষ্টায় ছিল অনেকে। তবে দেরিতে হলেও টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। জেলা প্রশাসনের আওতাধীন জলাশয়টি অবমুক্ত করার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। নিরাপদে আমাদের এখানে শ্বাস ফেলার একটা জায়গা থাকে। তো আপনারা দেখবেন সিলেটের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গাটা এটাই হবে। আশা করি জবরদখল করে বেশি দিন রাখা যায় না। নগর কর্তৃপক্ষ বলছে আপাতত জলজ উদ্ভিদ অপসারণ করে খনন কাজ শুরু হয়েছে। এরপর জায়গা মেপে জলাশয়টি দখলমুক্ত করার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আগের রূপ ফিরিয়ে এনে জলাশয়টিকে পরিণত করা হবে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্রে। এটার অরিজিনাল রূপে যখন ফিরে আসবে এবং আমরা একটা ফান্ড ম্যানেজ করে চতুর্দিকে পার্মানেন্ট স্ট্রাকচারের ব্যবস্থা করব। এটা তো আশা করি 2 বছরের মধ্যে আমরা করতে পারবো। শুধু জল্লাপাড়ের নয়, নগরীর অন্য দিঘি বা জলাশয়গুলোকেও পুনরুদ্ধারের দাবি পরিবেশ কর্মীদের। যদি রক্ষা করা যায় এবং সেটি হবে যে জলাশয় এবং জল্লা রক্ষা করলে কী ধরনের প্রকৃতির উপর ইতিবাচক প্রতিক্রিয়া পড়ে সেটা আমরা দেখতে পাবো। পরিবেশবিদরা বলছেন জলাশয় দখলমুক্ত করতে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে তৈরি ভ্যাকুয়াম ফ্রাইং মেশিন ব্যবহার করে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার আম, কাঁঠাল সহ বিভিন্ন ধরনের ফল ও সবজির অপচয় রোধ করা সম্ভব। এই মেশিনে ফল ও সবজি চিপস তৈরি করে সারা বছরই খাওয়া সম্ভব। এতে যেমন নষ্ট হবে না কোনো খাদ্যদ্রব্য, তেমনি লাভবান হবেন কৃষক। বগুড়া ও গাজীপুরের সার্ক ডেভেলপমেন্টের এক গবেষণায় জানা গেছে এসব তথ্য। আম, কাঁঠাল সহ বিভিন্ন ফল ও সবজির অপচয় রোধের পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে 2018 সালে বগুড়া ও গাজীপুরে শুরু হয় গবেষণা। আরডি এর মাধ্যমে এই গবেষণা চালায় সার্ক ডেভেলপমেন্ট ফান্ড। এতে উঠে আসে দেশে উৎপাদিত আম ও কলার 30 ভাগ এবং কাঁঠাল প্রায় 40 ভাগ নষ্ট হয় বিভিন্ন কারণে। এতে প্রতি বছর আর্থিক ক্ষতি হয় প্রায় 1.5 কোটি টাকা। এই পাইলট প্রকল্পে দেখানো হয়েছে সংরক্ষণের অভাবে নষ্ট হওয়া সবজি কিংবা ফল থেকে চিপস তৈরি করে 10 গুণ পর্যন্ত লাভবান হতে পারেন কৃষক। আর এসব পণ্যের ন্যায্য মূল্য পাওয়ায় খুশি চাষিরা। এখন এখানে চিপস মেনে আমরা একটা কাঁঠাল থেকে 500 টাকা করে ইনকাম করি। এতে আমাদের সংসার খুব উন্নতভাবে চলে। তাদের মাধ্যমে চিপস বানিয়ে এবং বিক্রি করে দেখা গেছে তার চাইতে অধিক লাভবান হয়েছে। গবেষকদের দাবি, দেশে তৈরি ভ্যাকুয়াম ফ্রাইং মেশিন দ্বারা সারা বছরই ফল ও সবজির চিপস তৈরি করা সম্ভব। হলো যে এই প্রকল্পের মাধ্যমে কাঁঠাল থেকে যে চিপস তৈরি হচ্ছে বা কলা থেকে যে চিপস তৈরি হচ্ছে বা আম থেকে যে চিপস তৈরি হচ্ছে, এই চিপসগুলো দীর্ঘদিন ভালো থাকতেছে এবং সারা বছর ব্যবহার উপযোগী হচ্ছে। এসডিএফ ও আরডি এর যৌথ অর্থায়নে এই প্রকল্পের সফল বাস্তবায়ন হলে কৃষিপণ্য প্রক্রিয়াকরণে অভাবনীয় সাফল্য আসবে বলে দাবি কর্মকর্তাদের। এটা একটি প্রায়োগিক গবেষণা। এই গবেষণা আমরা ডেমনস্ট্রেট করে সাধারণ মানুষ যেন এন্টারপ্রেনিউর হতে পারে এবং তার যে আর্থিক অবস্থা সে যেন ভালো করতে পারে, সর্বোপরি দেশের মানুষের জন্য উপকার হয়। শুধু আম, কাঁঠাল বা কলাই নয়, এ প্রকল্পের আওতায় গাজীপুরে 50 জন কৃষক যৌথভাবে টমেটোর সস ও কেচাপ উৎপাদন আর বিপণন করে স্বাবলম্বী হচ্ছেন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিশ্বে একদিনে মারা গেছে 7,998 জন, নতুন আক্রান্ত 3,99,000। এ নিয়ে করোনায় বিশ্বে মোট প্রাণহানি 39,15,000 ছাড়িয়েছে। শনাক্ত 18 কোটি 7 লাখের বেশি। গেল সপ্তাহে মৃত্যুর হার কমেছে 8%। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী হয়েছে ব্রাজিল। একদিনে দেশটিতে প্রাণ গেছে 2,042 জনের। আক্রান্ত হয়েছে 72,705 জন। গত সপ্তাহের তুলনায় দেশটিতে আক্রান্ত বেড়েছে 10%। 24 ঘন্টায় ভারতে মারা গেছে 965 জন। নতুন করে শনাক্ত 51,248। এক সপ্তাহে দেশটিতে মৃত্যুর হার কমেছে 32%। 24% কমেছে আক্রান্তের হার। এদিকে যুক্তরাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা ধরন। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 45 ভাগ আর মৃত্যু বেড়েছে 32 ভাগ। পর্তুগালেও বাড়ছে ডেল্টা ধরনের সংক্রমণ। বৃহস্পতিবার দেশটিতে 1,500-এর বেশি মানুষ শনাক্ত হয়। আফ্রিকার অন্তত 20টি দেশ করোনার তৃতীয় ঢেউয়ের দ্বার প্রান্তে আছে। সাউথ আফ্রিকায় এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে 42%। ক্লাস্টার সংক্রমণ বাড়ায় সিডনিতে আংশিক লকডাউন জারি করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার 65 জনের শরীরে শনাক্ত হয় ডেল্টা ভ্যারিয়েন্ট। এর মধ্যে 22 জনই সিডনিতে।
ইন্দোনেশিয়াতে এক সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে 61%। রাশিয়াতে বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যু। এক সপ্তাহে 30% বেড়েছে আক্রান্ত, আর মৃত্যু বেড়েছে 28%। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে 18 জন নিহত হয়েছে। এদের বেশিরভাগের বয়স 7 থেকে 16 বছরের মধ্যে। আহত হয়েছেন অন্তত 16 জন। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার স্থানীয় সময় রাত 3টার দিকে জেংচেং কাউন্টির জেইশিং মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লাগে। তবে এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে 2000 সালে চীনের লুইয়াং শহরের এক নৈশ ক্লাবে আগুন লেগে 3 শতাধিক মানুষ নিহত হয়। যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে একটি বহুতল আবাসিক ভবন ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত 10 জন এবং নিখোঁজ রয়েছেন 99 জন। সিএনএন বলছে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে সাউথ ফ্লোরিডার মিয়ামির 12তলা ভবনটির একাংশ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় ভবনটির 55টি ফ্ল্যাট ধসে পড়ে, তবে বাকি 71টি ফ্ল্যাট অক্ষত থাকে। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার শঙ্কা করছে উদ্ধারকারী দল। এ পর্যন্ত 35 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের একজন প্যারাগুয়ের ফার্স্ট লেডির আত্মীয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভবনটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। তবে এই ভবন ধসের কোনো কারণ এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি খরা দীর্ঘদিনের। তামিমের পর ম্যাজিক ফিগারের দেখা পাননি কেউই। ঘরোয়া ক্রিকেটেও সেঞ্চুরি থেকে যায় আরাধ্য। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের 2 সেঞ্চুরিয়ান হাসানুজ্জামান ও মিজানুর রহমান মনে করেন, ঘরোয়াতে নিয়মিত টি-20 টুর্নামেন্ট হলে ঘুচবে আক্ষেপ। প্রিমিয়ার লিগে পারফর্ম করা এই 2 ক্রিকেটার জাতীয় দলেও জায়গা করে নিতে চান। ঘরোয়া ক্রিকেটে টি-20 টুর্নামেন্ট হয় না বললেই চলে। বিপিএলও ধারাবাহিকতা নেই, তাই সেঞ্চুরিকে অভ্যাসে পরিণত করতে পারেন না ক্রিকেটাররা। অন্যরা যখন আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি পান অনায়াসে, তামিম সাকিবরা সেখানে খাবি খান। টাইগারদের একমাত্র টি-20 সেঞ্চুরি তামিমের ব্যাটে 5 বছর আগে। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে 2 সেঞ্চুরিয়ান ব্রাদার্সের মিজানুর রহমান ও পার্টেক্সের হাসানুজ্জামান। হতাশার মাঝে আশা দেখাচ্ছেন তারা। টি-20 চাহিদা মেটাতে এই 2 ক্রিকেটার আশাবাদী করে তুলছে ম্যানেজমেন্টকে। টি-20 ফরম্যাটে দেখবেন বাইরের প্লেয়াররা আপনার পাওয়ারফুল পাওয়ার হিটার। তো আমাদের এশিয়ান কান্ট্রি যারা থাকে তারাও এখন ইন্ডিয়া অনেক আগায় গেছে। তো আমরা যদি প্রপার পাওয়ার ট্রেনিং করি, জিম করি, ফিটনেস করি, আমরা ইনশাল্লাহ আগায় যাব। আমাদের ব্যাটসম্যানরা হয়তো টি-20তে যারা টপ 2-3 জন ব্যাটসম্যান বা 4 জন ব্যাটসম্যানের রান করার সুযোগটা বেশি থাকে। এই কারণে হয়তো আমরা যারা ওপেন করি বা অন ডাউন টপ অর্ডার, এদের সেঞ্চুরিটা বেশি হয়। বাট এরকম খেলা কন্টিনিউ থাকলে আই হোপ এটা হবে। ঘরোয়াতে নিয়মিত খেললেও অপরিচিত নাম হাসানুজ্জামান মিজানুর। বয়স 30-এর কোটায়। ক্যারিয়ার শেষের আগে কোরিয়া ওভারের ক্রিকেটে লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে চান তারা। অবশ্যই আমরা যারা প্রফেশনাল ক্রিকেট খেলি, অবশ্যই সবাই স্বপ্ন দেখে যে বাংলাদেশ টিমের হয়ে খেলা। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, আমিও সেটাই দেখি। আর আমি আসলে বাংলাদেশ ক্রিকেটে আমি যেটা চাই আমার পার্সোনালি, যে আমি টি-20 স্পেশালিস্ট হইতে চাই। জাতীয় টিমে খেলার সবারই ইচ্ছা থাকে, যতদিন ক্রিকেট খেলবো ইনশাল্লাহ জাতীয় টিমে খেলার আশা নিয়েই ক্রিকেট খেলবো। জাতীয় টিমে জার্সিটা পড়লে অবশ্যই ভালো লাগবে। মার্কাটার এই ফরম্যাটে ইম্প্যাক্ট ক্রিকেটারের খোঁজে বিসিবি। এই তালিকায় সবশেষ সংযোজন শামীম পাটোয়ারি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করে লাল সবুজ জার্সি চাপানোর হাতছানি এখন হাসানুজ্জামান মিজানুরের সামনে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিন বিরতি দিয়ে কাল শুরু ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16। রোমাঞ্চের শুরু ওয়েলস ডেনমার্ক ম্যাচ দিয়ে। আকর্ষণের কেন্দ্রে পর্তুগাল বেলজিয়াম লড়াই। রোমাঞ্চ ছড়াবে ইংল্যান্ড জার্মানি 2 রথ। জমে যেতে পারে স্পেন ক্রোয়েশিয়া ম্যাচও। আর দুর্বল অস্ট্রিয়ার বিপক্ষে ফেভারিট ইটালি। রেকর্ড উত্তেজনা আর রোমাঞ্চ দিয়ে শেষ গ্রুপ পর্ব। এবার রাউন্ড অফ 16-এর চ্যালেঞ্জ। ধ্রুপদী দ্বৈরথে নিষ্পত্তি ইউরো চ্যাম্পিয়নশিপ গ্রুপ পর্বের 8 দলের বিদায়ে নকআউটে সেরা 16। অঘটনের সংখ্যা এড়িয়েছে, শেষ 16তে হেভিওয়েট দলগুলো লড়বে অস্তিত্ব টিকিয়ে রাখতে। উত্তেজনার প্যারামিটার বাড়াবে পর্তুগাল বেলজিয়াম ম্যাচ। নকআউটে সেলেকাওদের চিন্তার কারণ রক্ষণ। পেপে রুবেন দিয়াসদের দুর্বলতায় গ্রুপ পর্বে 6 গোল হজম বর্তমান চ্যাম্পিয়নদের অস্বস্তি। লুকাকু ডি ব্রুইনাদের গতিতে কঠিন হবে পর্তুগালের শিরোপা ধরে রাখার মিশন। ইংল্যান্ডের চ্যালেঞ্জ শক্তিশালী জার্মানি।
গ্রুপ পর্বে স্কোরিং দুর্বলতা স্পষ্ট হলেও জমাটরক্ষণ থ্রি লায়ন্সের স্বস্তি। 3 ম্যাচে ক্লিনশিট রেখেই ফুল হাউস ওয়েম্বলিতে জার্মানদের পরীক্ষা নেবে ইংলিশরা। জার্মানির সাফল্যের নেপথ্যে অতি আক্রমণাত্মক কৌশল, তবে শক্তির জায়গাটাই ডায়মন্ড শেফদের বড় দুর্বলতা। উত্তাপ ছড়াতে পারে স্পেন ক্রোয়েশিয়া ম্যাচ। স্লোভাকিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী লা ফুরিয়ার রোহা। শক্তিমত্তায় সমানে সমান হলেও অভিজ্ঞতা এগিয়ে স্পেন। বিপরীতে স্কটল্যান্ডকে হারিয়ে ছন্দে ফেরা ক্রোয়েশিয়া অঘটনের জন্ম দিতে প্রস্তুত। আসরের হট ফেভারিট ইতালির প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রিয়া। 30 ম্যাচে অপরাজেয় আজুরিরা রক্ষণ জমাট রেখে গোল স্কোরিং দক্ষতা দেখিয়েছে গ্রুপ পর্বে। ছন্দ ধরে রেখে শিরোপা জয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য ইতালির। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাভানি নৈপুণ্যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল উরুগুয়ে। বলিভিয়ার বিপক্ষে লা সেলেস্তের জয় 2-0 ব্যবধানে। আরেক ম্যাচে চিলিকে 2-0 গোলে হারিয়ে শেষ 8-এ পৌঁছে গেছে প্যারাগুয়ে। হেরেও পরের রাউন্ডে উঠেছে চিলি। ম্যাচের শুরু থেকেই উরুগুয়ে ও বলিভিয়ার জমজমাট লড়াই। 11 মিনিটে লক্ষ্যভ্রষ্ট শটে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে বলিভিয়া। 10 মিনিট পর কাভানিও ব্যর্থ উরুগুয়ের হয়ে গোল করতে। প্রথমার্ধের শেষ দিকে ভাঙে ডেডলক। আত্মঘাতী গোলে স্বাগতিকদের হতাশা বাড়ান কুইন্তেরোস। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও ক্ষুরধার উরুগুয়ের চাপ ধরে রেখে ম্যাচের শেষ দিকে জয়ের ব্যবধান বাড়ান এডিনসন কাভানি। শেষ করব বিরতিহীন সংবাদ দুপুর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। রাজশাহী, খুলনা সহ 11 জেলায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও 64 জনের মৃত্যু। সংক্রমণ রোধে কারফিউর প্রস্তাব। করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। 6 হাসপাতালে ফাঁকা নেই আইসি। সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক প্রতিরোধে বাড়ছে অনলাইনে নজরদারি। অনলাইনে অবৈধভাবে সুদের কারবার করছে একটি প্রতারক চক্র। অ্যাপের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলে মধ্য জুলাইয়ে বন্যার শঙ্কা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে 79 পয়েন্টে বেড়েছে নদ নদীর পানি। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।